শুরু হচ্ছে ভূতরে কড়ির চতুর্থ পর্ব। গড্ডন সাহেবের ওয়ার্কশপে কি কয়েকদিন থাকা লাট্টুর পক্ষে খুব সহজ নয়। বাড়ি থেকে তাকে ছাড়বে কেন? যদি পালিয়ে যায় তবে সাংঘাতিক হই হই পড়ে যাবে, কান্নাকাটি শুরু হবে। সুতরাং পালানো উচিত নয়। তাহলে কি করা? লাট্টু খানিকক্ষণ ভাবল। হঠাৎ হাতে ধরা যন্ত্রটার দিকে নজর পড়ায় সে একটু নড়ে চড়ে বসে। কাজীকে জিজ্ঞেস করলেই তো হয়ে যায়, তাই না? সমস্যা হলো কাজী বাংলা ভাষা বোঝে কিনা, জবাবটাও বাংলায় দেবে কিনা। হাতে বাজি মঙ্গলবার, অত ভাবনার কাজ কি? জিজ্ঞেস করলেই তো হয়। লাট্টু কাজীর ডায়ালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সব তো বুঝতে পারছো, এখন বলো তো কি করব? কাজীর কোনো ভাবান্তর দেখা গেল না। লাট্টু তার টুলবক্স থেকে একটা ইলেকট্রিকের তার বের করে একটু তামার সুতোয় ছিঁড়ে নিল। তারপর কাজীর একটা সূক্ষ্ম ফুটোয় তারটা ঢুকিয়ে সামান্য চাপ দিয়ে আবার প্রশ্ন করলো। এবার আশ্চর্য কাণ্ড করলো একটা। কাজী ভারী বিরক্ত হয়ে বলল, মূল ফুটোয় চাপ দিয়েছ, একটা ত্রিভুজ মার্কা ফুটো আছে, দেখো ওটায় তার ঢোকাও। হতভম্ব লাট্টু তাই করলো। এবার কাজী বলল, মামা বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে পড়ো। লাট্টুর বিস্ময় আর ধরে না। বাস্তবিক তার খেয়াল ছিল না যে মামা বাড়ির নাম করে বেরিয়ে পড়া যায়। বেশি দূর তো নয়, 2 স্টেশন। সেখানে একজন গুণী লোক চমৎকার লাটাই বানায়, সেই লাটাই আনতে যাওয়ার একটা কথাও হচ্ছিল বটে। লাট্টু কাজীকে নিজের টুলবক্স লুকিয়ে রেখে মায়ের কাছে গেল। মা, আমি একটু মামা বাড়ি যাব। মামা বাড়ি? হঠাৎ কি মতলব? বাহ, লাটাই আনতে যাওয়ার কথা ছিল না? মার বিশেষ আপত্তি করলেন না, শুধু বললেন, দাদু আর ঠাম্মাকে জিজ্ঞেস করে তবে যাস। লাটু যখন দাদুর ঘরে ঢুকলো তখন আলমারির দরজাটা হাট করে খোলা, আর তার সামনে বাসন ননিনী ও হারামজাদার মধ্যে তুলকালাম হচ্ছে। বাসন ননিনী চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, ফের ঘড়ি হারিয়েছ আর বলছো আলমারিতে রেখেছিল তো গেল কোথায় শুনি? কি সুন্দর ঘড়ি, ঘড়িকে ঘড়ি, তার সঙ্গে আবার রেডিও লাগানো, আর কি সে জিনিস পাওয়া যাবে? পই পই করে বললাম। এই গোলমালের মধ্যে লাট্টু দাদুকে জিজ্ঞেস করলো, যাই দাদু? হারামজাদা বিরক্ত হয়ে বললেন, জানা। লাট্টু ঠাকুমাকে জিজ্ঞেস কর, যাই ঠাকুমা। তাড়াতাড়ি ফিরিস ভাই। লাট্টু এক লাফে বেরিয়ে এলো ঘর থেকে, কয়েকটা জামা কাপড় গুছিয়ে একটা ব্যাগে ভরে নিল। পরদিন ভোরবেলা মা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে সে গিয়ে গড্ডন সাহেবের বাড়িতে পাঁচিল টপকে ওয়ার্কশপে ঢুকে পড়ল। গড্ডনের কুকুরগুলো জেগে উঠেছে বটে, কিন্তু সব কেমন যেন মোহচ্ছন্ন অবস্থায়। তাকে দেখেও গা করল না। ত্রিভুজ মার্কা ফুটোয় তার ঢুকিয়ে লাট্টু কাজীকে বলল, কুকুরগুলোকে চাঙ্কা করে তোলো, ওরা আমাদের পাহারা দেবে। একথা বলার সঙ্গে সঙ্গে কাজের ভিতরে এক অদ্ভুত রিনরিনের শব্দ তরঙ্গ উঠে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। কুকুরগুলো সেই শব্দের প্রভাবে হঠাৎ চন্মনে হয়ে লাফিয়ে উঠে চারিদিকে প্রচন্ড দৌড়াদৌড়ি শুরু করে দিল। তারপর এসে লাট্টুকে ঘিরে ধরে প্রবল ভাবে ল্যাজ লাগতে লাগলো। লাট্টু গম্ভীর হয়ে কুকুরগুলোর দিকে তাকিয়ে বলল, বেশ ভালো করে চারিদিকে নজর রাখবে, বুঝলি? এখন যা। সঙ্গে সঙ্গে কুকুরগুলো বেরিয়ে গিয়ে গোটা ওয়ার্কশপটা ঘিরে ফেলে পাহারা দেওয়া শুরু করলো। লাট্টু এবার ওয়ার্কশপটা পরীক্ষা করে দেখে। গড্ডন সাহেবের এই বিকেল ওয়ার্কশপের কাজের ও অকাজের হাজার রকম যন্ত্রপাতি রয়েছে। লাট্টু তার অধিকাংশই চেনে না। আছে নানা রকম রাসায়নিক দ্রব্য। গড্ডন সাহেব যে উড়ুক্ষ মোটর সাইকেল তৈরি করেছিল সেটা একটা বড় সড়ো মজবুত ডাইনিং টেবিলের ওপর দণ্ডায়মান। মোটর সাইকেলের গায়ে একটা প্লেট দাঁড় করানো, তাতে চক দিয়ে কি লেখা আছে, ফুয়েল চার্জ, অলমোস্ট রেডি ফর ফ্লাইং, অনলি ওয়ান থিং মিসিং। অর্থাৎ সবকিছুই প্রস্তুত, মোটর সাইকেল উড়বার জন্য তৈরি, শুধু একটা জিনিসের অভাবে সেটা হচ্ছে না। কিন্তু জিনিসটা কি? লাট্টু বিজ্ঞান জিজ্ঞাসার ছিটতে তারটা ঢুকিয়ে সমস্যাটা জানিয়ে জিজ্ঞাসা করলো, জিনিসটা কি কাজী? কাজী বলল, খুব দুর্লভ জিনিস নয়, রাসায়নিকের তাকে দেখো, একটা নীল রঙের শিশি আছে, তার গায়ে লেখা পয়জন। খুব সাবধানে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ঠিক 4 ফোঁটা ফেলে দাও। লাট্টু দিল। এবার কি করবো কাজী?
সিটে উঠে বসো, স্টার্টারে খুব আস্তে চাপ নাও, কোনো শব্দ হবে না, কিন্তু একটা জোর হাওয়া বেরোবে। তারপর? খুব সোজা, মোটর সাইকেল না শূন্যে ভাসবে। বাঁ হাতের হাতলটা নিজের দিকে একটু ঘুরিয়ে দিলেই চলতে থাকবে, বেশি ঘোরালে স্পিড বাড়বে। লাট্টু খুব ভয়ে ভয়ে ওর সিটে উঠে বসে স্টার্টারে একটা পা ছোঁয়াতে না ছোঁয়াতেই মোটর সাইকেলটা থরথর করে কেঁপে পড়ল। একজস্ট পাইপ দিয়ে প্রবল ভাগে হাওয়া বেরোনোর মৃদু শব্দ টের পেল সে। তারপরেই প্রকাণ্ড মোটর সাইকেলটা ধীরে ধীরে শূন্যে উপরে ভাসতে লাগলো। কাজী, কাজী! আতঙ্কে চেঁচাই লাট্টু। ভয় নেই, হাতলটা চাপ দাও। লাট্টু অবাক ভাবনা সামনে নিয়ে কিছুক্ষণ সময় নিল। তারপর কাজের কথা মতো কাজ করতেই মোটর সাইকেলটা ধীরে ধীরে শূন্যে চলতে থাকে। লাট্টুর চোখ বিস্ময়ে ছানা পড়া, এত অবাক হয়ে গিয়েছিল যে সময় মতো দিক পরিবর্তন না করায় মোটর সাইকেলটা গিয়ে একটা দেয়ালে মৃদু ধাক্কা খায়। কাজী বিরক্ত হয়ে বলে, অ্যাক্সিডেন্ট হবে যে, এত অবাক হওয়ার কি আছে? এ তো একেবারে প্রাথমিক জিনিস। লাট্টু হা বলে, তাছাড়া এই তোমরা এখন বিজ্ঞানের অন্ধকার যুগে মরে আছো। আকাশে উড়তে এখনো তোমাদের এরোপ্লেন, হেলিকপ্টার বা রকেটের মতো সেকালে জিনিস লাগে। আমাদের দেশের মানুষেরা স্রেফ একটা কলমের মতো যন্ত্রের সাহায্যে উড়ে যেতে পারে। বলো কি? ঠিকই বলছি, এখন সাবধান হও, নইলে আবার ধাক্কা পাবে। দরজা খোলা রয়েছে, হ্যান্ডেলটা ঘুরিয়ে দিয়ে বাইরে চলো। লাট্টু উড়ুক্ষ মোটর সাইকেলকে বাইরে বেরিয়ে এলো। বিস্তর গাছপালা ছায় বিশাল বাগান দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। আজ উড়ুক্ষ মোটর সাইকেলে চেপে লাট্টু গাছপালার উপর দিয়ে ভাসতে ভাসতে ঘুরে বেড়াতে লাগলো। এইরকম অদ্ভুত অভিজ্ঞতা তার জীবনে হয়নি। কি মজা! স্পিডটা একটু বাড়াবো কাজী? বাড়াও, তবে সাবধান, পড়ে যেও না, শক্ত করে ধরে থাকো। লাট্টু স্পিডটা বাড়ালো। মোটর সাইকেল প্রবল বেগে বাগানের ওপর চক্কর দিতে লাগলো। ওয়ার্কশপে ফিরে এসে মোটর সাইকেলটা যথাস্থানে রেখে লাট্টু অন্য সব যন্ত্রপাতি নিয়ে কাজে লেগে গেল। সুবিধার জন্য কাজকে সে বাঁ হাতের কবজিতে ঘড়ির মতো বেঁধে নিয়েছে। কাজে নানা রকম নির্দেশ দেয় আর লাট্টু অদ্ভুত অদ্ভুত সব যন্ত্র তৈরি করে ফেলতে থাকে। আসলে নতুন কিছুই নয়, গঠনের আতখাচেরা জিনিসগুলোই সম্পূর্ণ করে সে। গঠন একটা যন্ত্র মানব তৈরি করেছিল। বাড়িটা বেশ হয়েছে, কিন্তু সেটা লেখা ছিল এভরিথিং কমপ্লিট বাট দ্য ফুল ডাজ নট মুভ, ইট অনলি মুভ ওয়ান অফ ইটস হ্যান্ড অ্যান্ড স্ন্যাপলি ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ সবই হয়েছে, কিন্তু বোকাটা তবু নড়ছে না, মাঝে মাঝে শুধু একটা হাত নাড়িয়ে আর আমাকে চর কষায়। এই যন্ত্র মানবটা লাটুর হাতে পড়ে দিব্যি চলতে ফিরতে পারলো, টুকটাক কাজও করতে লাগলো। ছোট্ট একটা ট্যাঙ্কের মতো বাক্স বানিয়েছে গঠন, তার গায়ে লেখা প্যান্ডোরার বক্স, ইট ইজ সাপোজ টু ক্রিয়েট স্টর্ম বাট দি গ্যাডাম থিং অনলি ক্রিয়েট এ হেল অফ নয়েজ। অর্থাৎ এই বাক্সটার ঝড় সৃষ্টি করার কথা ছিল, কিন্তু এই কিম্ভূতটা শুধু বিকট শব্দ করে। লাট্টু কাজের পরামর্শের মতো বাক্সটাও সম্পন্ন করে ফেলল। একটা বোতাম টিপতেই চারধারে গাছপালার মরমর শব্দ তুলে ছোটখাটো একটা ঝড় উঠতেই লাট্টু তাড়াতাড়ি লাল বোতামটা টিপে ঝড় থামালো। কাজী একটু হেসে বলে, অনেক কিছু তো তৈরি করলে, কিন্তু রামরা সঙ্গে লড়ার অস্ত্র কই তোমার? এসব ছোটখাটো খেলনা দিয়ে কি হবে? লাট্টু ভাবনায় পড়ল, খাচখাচের কাছে সে যা শুনেছে তাতে রামরাহ প্রায় অপ্রতিরোধ এক শক্তি মারল। তাকে ঠোকানোর মতো কিছুই তার জানা নেই। রামরাহ শুধু যে ঘন্টায় 100 মাইল বেগে দৌড়ায়, 10 ফুট হাই জাম্প দেয় আর মোহাম্মদ আলী বসলিকে দুহাতে নিয়ে লোফালোফি করতে পারে তাই নয়, বুদ্ধি এবং প্রযুক্তিতে সে বহু বহু গুণ শক্তিশালী। লাট্টু বলে, কি করবো তাহলে কাজী?
কাজী একটা দীর্ঘশ্বাসের মতন শব্দ করে বলে, ভেবে দেখি রামরাহার বুদ্ধি এমন এক স্তরে যে তা এ হার আত্মে হলে অতি মগজ দরকার, অনেক ভাবতে হবে। লাট্টুও ভাবে। আস্তে আস্তে রাত হতে থাকে। গর্ডনের ওয়ার্কশপটা ভারী নির্জন হয়ে যায়। লাট্টু বলতে গেলে একা। কাজী আছে বটে, কিন্তু সে তো পুচকে একটা জন্তু মাত্র। কুকুরগুলোকেও সঙ্গী হিসেবে ধরা যায় না। লাট্টু তার দাদুর অন্ধ সমর্থক। সেও দাদুর মতো ভূত বিশ্বাস করে না, ভগবান মান না। কিন্তু সন্ধ্যার পর গা ছমছম করে। আর পরীক্ষার সময় ঠাকুর দেবতাকে অগ্রাহ্য করতে কেন যেন সাহস হয় না। ওয়ার্কশপের নির্জনতায় তার একটু ভয় ভয় করতে লাগলো। বাগানের গাছগুলো নানা রকম শব্দ হচ্ছে। দূরে শেয়াল হাঁক মারছে। সেই শূন্যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ছুটে যাচ্ছে। তাদের বাজনার মতো ঝি ঝি ডেকে যাচ্ছে এক টানা। লাট্টু একটু ফাঁকা গলায় ডাকলো, কাজী, বলো। তুমি কি ভূত মানো? কেন মানব না? ভূত কি সত্যি আছে? কাজী কি করে হেসে বলে, আমাদের বিজ্ঞান এখন এত পিছিয়ে আছে যে বলার নয়। আমাদের ওখানে তো ভূতের একটা চমৎকার লাইব্রেরি আছে। থাকে থাকে খোপে খোপে হাজার রকমের ভূত। ভূতেরা সেখানে নানা রকম কাজও করে দেয়। লাট্টুটা কেঁপে ওঠে। ইয়ার কি করছো না তো কাজী? সত্যি ভূত আছে? কাজী ফের একটু ঠাট্টার হাসি হাসলো। তোমাদের এখানকার ভূতের আমি ঠিক চিনি না বটে, কিন্তু তা আছে তা আমার ট্রেসারে ধরা পড়ছে। যে ফুটোটায় মরার কোলে চিহ্ন আছে সেটাতে তারটা ঢোকাও তো। লাট্টু বলে, কাজী, কাজ নেই। আমি তো আছি, ভয় কি, ঢোকাও। লাট্টু একটু ভয়ে ভয়ে তারটা নির্দিষ্ট ফুটোয় ঢুকিয়ে দিল। কাজে কি অমান্য করতে সাহস পেল না, যদি বিগড়ে যায়। তারপর ঢোকানোর পরেই ঘরে যে দুটো ইলেকট্রিক বাল্ব চলছিল সেগুলো কেমন সেটা অদ্ভুত লাল বেগুনি রং ধরতে লাগলো। ঘরটা হয়ে উঠতে লাগলো থমথমে। খুব আস্তে আস্তে ফিসফিস কথার মতো, বিড়ালের পায়ের শব্দের মতো কি সব শব্দ হতে লাগলো চারিদিকে। কাজী নিচু সুরে বলল, আমার ভূত চুম্বকটা চালু করে দিয়েছে, এবার দেখো কি মজা হয়। আমার মজা লাগবে না, ভয় লাগছে তো। আরে তোর ভূতকে ভয় কি, দেখো যে ওই একটা ঢুকেছে। প্রথমটা লাট্টু দেখতে পায় না। তারপর চালের ঘরের কাছে একটা স্প্রিংয়ের মতো জিনিসকে ঝুল খেতে দেখে। ওটা কি কাজী? পেট খাওয়া চেহারা দেখে বুঝতে পারছো না? না। ভূত হলো মানুষের মানসিক আত্মার একটা অস্তিত্ব। মানুষের মন আর চরিত্র জ্যান্ত অবস্থায় যেমন ছিল, মরার পর তার ভূতের চেহারাটা ঠিক সেই রকম হয়ে যায়। ওই ভূতটা জ্যান্ত অবস্থায় ছিল বাড়ি পেঁচালো স্বভাবে, খুব কুটিল আর ধূর্ত। বুঝেছি। আর ওই যে একটা লাল মতো চোখ তিরিং তিরিং করে লাফাচ্ছে, ওটা কি ছিল? ওটা ছিল এক ঝগড়াটি মহিলা। নানা রকম চেহারার অজস্র ভূত ঘরে বিচরণ করছে। কেউ কেউ টুপটাপ করে চাল থেকে খসে পড়ছে, কেউ বাতাসে সাঁতার কাটছে, কেউ মেঝের পরে বলের মতো লাফিয়ে উঠছে। নানা রকম চেহারা, হরেক রকম তাদের। একখানা ভূতকে দেখলো লাট্টু, অবিকল একখানা বই। কাজী বলল, এই লোকটা নাকি ছিল বইয়ের পোকা, আর ভারী পণ্ডিত। বই পড়তে পড়তে বই হয়ে গেছে। লাট্টু কাজীর ফুটো থেকে তারটা খুলে নিয়ে বলল, আর না, একদিনে যথেষ্ট ভূত দেখা হয়েছে। ঘরে থমথমে ভুতুরে ভাবটা মিলিয়ে গেল। ভূতগুলো আর রইল না। কাজী বলল, ভূতের ভয় ভেঙেছে তো? লাট্টু একগাল হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, ভেঙেছে কিনা বলতে পারবো না, তবে তেমন ভয় করছে না। কাজী এবার হুকুমেশ্বরে বলল,
এবার ওঠো, অনেক রাত হয়েছে। ঘরের কোণে গর্ডনের মস্ত ফ্রিজ রয়েছে, তাতে ঠাসা খাবার বের করে গ্যাস উনুনে গরম করে খেয়ে নাও। লাট্টু তাই করলো। কাজী হুকুম করলো, এবার ইজি চেয়ারে শুয়ে চোখ বোঝো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর শোনো, আমার ট্রেসারে এখনো রামরাহার কোনো নড়াচড়া টের পাচ্ছি না। 50 মাইলের মধ্যে এলে আমি তার গায়ের গন্ধ পাবো। পেলেই তোমাকে জাগিয়ে দেব, নিশ্চিন্তে ঘুমো। লাট্টুর ঘুম ভাঙলো সকালবেলায়। শরীর বেশ তাজা ও ঝরঝরে লাগছে। আসন্ন বিপদের কথা মনে থাকলেও বেশ ফুর্তি লাগছে তার। দাঁত মেজে, মুখ ধুয়ে, বাথরুম সেরে এবং ফ্রিজের খাবার ভরপেট খেয়ে সে উড়ুক্কু মোটরে সাইকেলে চড়ে বাগানের উপর কয়েকটা চক্কর দিল। কলের মানুষটাকে দিয়ে ঘরদোর ঝাড়পোছ করালো। সামনে একটু ঝড়তরে মোজা দেখলো। কাজে আজ বেশি সারা শব্দ করছে না, ঝিম মেরে আছে। লাট্টু বলল, কি গো কাজী, চুপচাপ যে? রোস পশ্চিমের দিকটায় ভারত মহাসাগর আছে না তোমাদের? সেখানে একটা কিছু ঘটছে। লাট্টু সবাই বলে, হে কি ঘটছে? এখনো বুঝতে পারছি না। আমার ট্রেসারে অন্য একটা ট্রেসারে ছায়া পড়ে কাটাকুটি হয়ে যাচ্ছে। খুব উন্নত ধরনের ট্রেসার সেটা, তোমাদের পৃথিবীর তৈরি জিনিস নয়। মনে হচ্ছে সমুদ্রের তলায় রামরাহা নড়াচড়া শুরু করেছে। তাহলে আর কি, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। কিন্তু কি দিয়ে লড়বো? আমার যে একটা বন্দুক নেই। বন্দুক? বন্দুক কেন? কামান বা অ্যাটম বোমাও রামরাহার কাছে কোনো অস্ত্রই নয়। ওসব ভেবে লাভ নেই। আমি অবশ্য একটা কাউন্টার এনার্জি ফিল্ড তৈরি করে দিচ্ছি। তার ফলে রামরাহার ট্রেসারে প্রথম চেষ্টায় আমাদের অবস্থান ধরতে পারবে না। কিন্তু চালাকিটা বেশিক্ষণ টিকবে না। আমার যে মাথায় কোনো বুদ্ধি আসছে না। ঠিক আছে, তুমিও ভাবো, আমিও ভাবি। একটা দুঃখের কথা তোমাকে এখনই বলে রাখি লাটু, আমি এখন তোমার হয়ে লড়ছি বটে, কিন্তু আমি তো আসলে যন্ত্র। যন্ত্রের কোনো পক্ষপাত থাকে না। রামরাহা যদি আমাকে হাতে পেয়ে যায়, তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধেই লড়াই করব। বলো কি কাজী? বললাম না দুঃখের কথা, তাই বলি হাত ছাড়া করো না। পাঞ্জাব মেল। মুগসরা স্টেশনে সবে ছেড়েছি, এমন সময় ফার্স্ট ক্লাস কামরায় এক ভদ্রমহিলা আত্মনাদ করে ওঠে, আমার হাত গো, আমার হাতটা যে ছিঁড়ে নিয়ে গেল গো, কি হবে গো? ভদ্রমহিলার স্বামী মাঝবয়সী নাদুস নাদুস ভীতু চেহারা একজন লোক। তিনি ভ্যাবাচাকে খেয়ে বললেন, নিয়ে গেল কি সর্বনা, সোনার ভরিতে এখন প্রায় 2000 টাকা যাচ্ছে। চেন টানো। উল্টো দিকে জানলার ঘেঁষে একজন লম্বা চওড়া যুবক চুপচাপ বসেছিল এতক্ষণ। ঠিক চুপচাপ না, মাঝে মাঝে একটা অদ্ভুত সুরে শীষ দিচ্ছিল। যুবকটি 6 ফুটের উপর লম্বা, দারুণ স্বাস্থ্য এবং দেখতে ভীষণ রকম সুপুরুষ। সে একটা খবরের কাগজ পড়ার চেষ্টা করছে আর আড়ে আড়ে দেখছে সবাইকে। মাঝবয়সী ভদ্রলোক চেন টানার জন্য হাত বাড়িয়েছিলেন। যুবকটি হঠাৎ বলল, গাড়ি থামালেও কি জিনিসটা পাবেন? লোকটা থমকে গিয়ে ইতস্তত করে বলল, তা পাবো না ঠিকই, বড় 250 টাকা জরিমানা শুনতে হবে। জেল টানো হতে পারে, কিন্তু কিছু তো করতে হবে। যুবকটি উঠে দাঁড়িয়ে বলল, ট্রেন থামালেও আমার অসুবিধা হবে। আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তার যে ট্রেনটা চলুক হার মেনে দিচ্ছি। আপনি এনে দেবেন? বলেন কি, ট্রেন এখন স্পিড দিয়ে দিয়েছে। কোনো চিন্তা নেই। বলেই যুবকটি করিডোরে বেরিয়ে গেল। তারপর দরজা খুলে প্রায় 40 মাইল বেগে ট্রেন থেকে অনায়াসে নেমে গেল। ভদ্রলোক, ভদ্রমহিলা আর একজন অবাঙালি যাত্রী ভয়ে কাঠ হয়ে জানলার দিকে চেয়েছিলেন। ছেলেটা হাড়গোড় ভেঙে হয়ে গেল নাকি? কিন্তু ঠিক 10 মিনিটের মাথায় দেখা গেল ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে একটি লোক লাইনের ধারে ধারে দৌড়ে আসছে।
ট্রেনের গতি আরও বেড়েছে, বোধহয় ঘন্টায় 60 মাইল। কিন্তু লোকটা অনায়াসে কামরাগুলোকে পিছনে ফেলে ফার্স্ট ক্লাস দরজায় হ্যান্ডেল ধরে লাফিয়ে উঠে পড়ল। কামরায় ঢুকে এক মুখ হেসে হাতটা বাড়ি দিয়ে বলল, লোকটা বেশি দূর যেতে পারেনি। নদীর উপর একটা ব্রিজ আছে, সেইখানে একটা ঘোড়ায় টানা গাড়িতে বসে যাচ্ছিল। নিন ধরুন। ভদ্রলোক এবং ভদ্রমহিলা এবং কামরায় আরেকজন অবাঙালি যাত্রী এত অবাক হয়ে গেলেন যে কথা বলতে পারলেন না। চোখটা অবশ্য কিছুই তেমন গাছ করল না, একটু হাঁপাচ্ছিল না। ফের নিজের জায়গায় বসে সেই অদ্ভুত সুরে শেষ দিতে লাগলো। রাত একটু গভীর, সহযাত্রীরা বিছানা পাচ্ছে। এমন সময় আচমকা কামরার দরজায় ধরম করে করে 4-5জন ভয়ঙ্কর চেহারার লোক ঢুকলো, হাতে রিভলভার, ছোড়া, টেশনিং গান। ঢুকতেই তারা ধমক দিয়ে বলল, কেউ নড়বে না, যাবে না, একদম জানে মেরে দেবো। সকলে হতভম্ব, ভয়ে হাত পা কাঁপছে। শুধু যুবকটি একটু অবাক হয়ে মাঝবয়সী ভদ্রলোককে জিজ্ঞেস করে, এরা কারা, এরকম করছে কেন? আরে বুঝছে রে মশাই, ডাকাত। ডাকাত? সে আবার কি? আরে মেরে ধরে কেড়ে নিয়ে যাবে সব যা আছে, দিয়ে দিন যদি প্রাণে বাঁচতে চান। যুবকটি একটু অবাক ভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে ডাকাতদের দিকে। ডাকাতরা তখন উদ্দাম উল্লাসে ভদ্রমহিলার হাত থেকে চুরি খুলবার চেষ্টা করছে, বাক্স ভাঙছে। যুবকটি উঠে একজন ডাকাতকে একটা চড় মারতে সে ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন একজন ডাকাত যুবকটিকে বুকের নল টেকে পিস্তলের ঘোড়া টানলো, আর ঘোড়া খচ করে বসিয়ে দিল যুবকটির পেটে। কারো এতে সঙ্গে সঙ্গে পড়ে মরে যাওয়ার কথা, কিন্তু সকলে অবাক হয়ে দেখে পিস্তলের গুঁড়োটা ছিটকে গেল তার বুকে ধাক্কা খেয়ে। ছোড়ার ডগাটা ভেঙে পড়ে গেল মেঝে। পরের কয়েক সেকেন্ড সময় কাটল শুধু একতরফা মারে। 5 জন ডাকাত 5 সেকেন্ডে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেই। যুবকটি তাদের দেহ একসঙ্গে 2 বগলে তুলে নিয়ে করিডোরে এক কোণে রেখে এসে ফির সে অদ্ভুত সৃষ্টিতে লাগলো। মাঝবয়সী ভদ্রলোক আর থাকতে পারলেন না, ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আরে আপনি কি বলুন তো? নাম রামচন্দ্র রাহা। থাকেন কোথায়? একটু দূরে। যাচ্ছেন কোথায়? ঠিক বুঝতে পারছি না। আমি একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সেটা যে ঠিক কোথায় আছে সেটাই ধরা যাচ্ছে না। এই সময় রহস্যময় কথাবার্তা শুনে ভদ্রলোক আর বিরক্তি করলেন না। সকলে বিছানা পেতে শুয়ে পড়তে রামচন্দ্র তার শীষের সুর পাল্টে ফেলল। এবার যে সুরটা সে বাজাচ্ছিল সেটা বড় মাদকতাময়। শুনতে শুনতে ঝিম ধরে যায়, ঘুম পেয়ে যায়। অল্প সময়ের মধ্যেই 3 জন সহযাত্রী গভীর ঘুমে ঢলে পড়ল। রামচন্দ্র তার পকেট থেকে একটা চৌকানো যন্ত্র বের করে নানা রকম সুইচ আর নব টিপে ঘুরিয়ে ঘুরিয়ে যেন দেখলো। তারপর মাথা নেড়ে বলল, রাডাকালি। আবার কিছুক্ষণ যন্ত্রটা নাড়াচাড়া করলো না। তারপর বিষণ্ণভাবে মাথা নেড়ে আপন মনে বলল, হিমালয়। একটা জংশন স্টেশনে গাড়ি থামাতেই রামচন্দ্র সুটকেস নিয়ে নেমে পড়ল। আচমকা বলে ওঠে, শোনো লাট্টু, রামরাহা আসছে। হাসছে। লাট্টু মাঝরাতে ঘুম ভেঙে তড়াক করে উঠে বসে। কাজী বলে, আসছে বটে, তবে আমি তাকে একটু দিকভ্রান্ত করে দিতে পেরেছি। সে আমার অবস্থান বুঝতে পারছে না। কলকাতার দিকে আস্তে আস্তে সে তাই মাঝপথে এক জায়গায় নেমে পড়েছে। এরপর রামরাহা কি করবে? খুব সম্ভব সে হিমালয়ের দিকে যাবে। আমি তাকে ওই দিকে যেতে বাধ্য করেছি, তবে ভুলটা ধরা পড়তে তার বেশিক্ষণ লাগবে না। লাট্টু শিউরে ওঠে চোখ বুঝে। তারপর খুব ক্ষীণ গলায় জিজ্ঞাসা করে, কাজী, রামরাহার লোকটা কি খুবই ভয়ঙ্কর? কাজী একটু চুপ করে থেকে বলে, হ্যাঁ, শত্রু হিসেবে ভয়ঙ্কর। সে কি তোমার জন্য আমাদের খুন আর পৃথিবী ধ্বংস করবে? ইচ্ছে করলে সে পারে। লাট্টু হাল ছেড়ে ফের ইজি চেয়ারে শুয়ে পড়ল। কাজী বলল, রামরাহা এখন কোথায় জানো? না, বলো তো কোথায়? একটা শহর ছেড়ে সে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে।
সামনে খাড়া পাহাড় এবং গিরিপথ, তারপরেই তুষার রাজ্য। রামরাহা ভ্রুকুটি করছে, ঠোঁট কামড়াচ্ছে, সন্দেহ দেখা দিয়েছে তার মনে। সে ট্রেসার যন্ত্র বের করে আবার কিছু দেখে নিচ্ছে। না, সে এগিয়ে যাচ্ছে, আপাতত কিছুক্ষণ নিশ্চিন্ত। রামচন্দ্র রাহা নামক যে যুবকটি অত্যন্ত সংকীর্ণ একটি গিরিপথ দিয়ে এগোচ্ছিল। বাঁয়ে খাড়া পাহাড়ের দেয়াল, ডাইনে অতুল গভীর খাদ, রাস্তা ভাঙা, এবড়ো খেবড়ো বড়, ভালো করে পা রাখার জায়গা নেই, তার উপর বড্ড খাড়ায়। কিন্তু রামচন্দ্রের হাঁটা দেখে মনে হয় তার বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। বেশ লঘু দ্রুত পায়ে সে এগিয়ে যাচ্ছে। পাকদণ্ডের শেষ, সামনে একটা মস্ত উপত্যকা, পুরোটা পুরো বরফে ঢেকে আছে। শো শো করে তুষারঝড় বয়ে যাচ্ছে তার উপর দিয়ে। আকাশ কালো, কিছুই ভালো দেখা যায় না। তাপাঙ্ক সন্ধ্যের 15-20 ডিগ্রি নিচে নেমে গেছে। রামচন্দ্রের পরনে শুধু পাতলা কাপড়ে একটা স্যুট। শীত যে টেরই পাচ্ছে না। উপত্যকার দিয়ে চেয়ে সে এক অদ্ভুত সুরে শীষ দিয়েই যাচ্ছে। একপাশে ক্যালকুলেটরের মতো যন্ত্রটার দিকে তাকালো। ভূ দুটো একটু কোচকালো। উপত্যকায় রামবার কোনো পথ নেই। রামচন্দ্র রাহা যেন সেখানেই দাঁড়িয়ে আছে। ঠিক তার সামনেই গভীর খাদ, প্রায় 3000 ফুট নিচে তুষার ক্ষেত্র। রামচন্দ্র রাহা শীষ দিতে দিতেই সেই খাদের ধারে এসে দাঁড়ালো। চারিদিকে একটু চেয়ে দেখলো সে, তারপর লাফিয়ে পড়ল নিচে। 3000 ফুট সে সোজা নয়। রামচন্দ্র রাহার উপর থেকে নিচে পড়তে অনেকটা সময় লাগলো। পড়তে পড়তে সেই অদ্ভুত সুর শীষ দিয়ে যাচ্ছিল। নিচে নরম তুষার, তবু 3000 ফুট ওপর থেকে পড়লে যে কোনো মানুষেরই মাঝপথে দম আটকে মরার কথা এবং শরীরটা একদম ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। রামচন্দ্র রাহার অবশ্য কিছুই হলো না। তুষারের ওপর বেড়ালের মতো হালকাভাবে নামলো সে। ছোট্ট যন্ত্রটায় কি একটা দেখে নিয়ে এগোতে লাগলো উত্তরের দিকে, যেদিকে আরো আরো ঘোর গহীন তুষারের রাজ্য। মস্ত উঁচু দুর্গম সব মহাপর্বত, কীটপতঙ্গ, জনমানব, পশু পাখি কিছুই নেই, শুধু তুষারের মরুভূমি। অবিরল হু হু করে ঝোড়ো বাতাস বইছে, রাশি রাশি পাতার মতো আকাশ থেকে নেমে আসছে তুষার। এত শীত যে রক্ত জমাট বেঁধে যায়, হাত পা অসাড় হয়ে আসছে। বাতাসে অক্সিজেন এত কম যে দম নিতে কষ্ট হয়। শীষ দিতে দিতে প্যান্টের দুপকেটের হাত ভরে রামচন্দ্ররা একটা গিরি শিরা বেয়ে পিছল বরফের উপর দিয়ে উপরে হাঁটতে লাগলো। এই পথ এত সরু যে কোনোরূপে একটা পায়ের পাতা রাখা যায় না। এত খাড়া যে বরফ কাটার কুড়ুল, পিটন ও দড়ির অবলম্বন ছাড়া এই পথ দিয়ে কোনো মানুষের পক্ষে ওটা সম্ভব নয়। ঝড়ের গতি এত বেশি যে উড়িয়ে নিয়ে যেতে পারে। সামনেই দুটো বিশাল চেহারার তুষার সভ্য মূর্তি, ভাল্লুক না, আবার মানুষও না। স্থির হয়ে পথ আটকে দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টিতে আদিম হিংসতা, বড় বড় সাদা লোমেশ ঢাকা শরীর, কিংবদন্তির ইয়েতি। রামচন্দ্র রাহা এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তারপর হাসলো। ছোট যন্ত্রটা বের করে সে নিজের ভাষায় বলল, সুপ্রভাত, আমি তোমাদের দেশে একজন অচেনা বিদেশি অতিথি। যন্ত্রটার ভিতর থেকে রামচন্দ্র রাহার এই কথাগুলো কয়েকটা অচেনা শব্দ হয়ে বেরোলো। কিন্তু ইয়েতে দুজন পরস্পর মুখ চাচাই করে হঠাৎ তারা কথাগুলো বুঝতে পেরেছে। রামচন্দ্র ফের জিজ্ঞাসা করল, আমি সবচেয়ে উঁচু পাহাড়টা খুঁজছি, তোমরা দেখে দিতে পারো? ইয়েতিটা মাথা নাড়ল। দুজনেই হাত তুলে ওপরটা দেখালো। একটু অদ্ভুত শব্দ করল। যন্ত্রের ভেতর দিয়ে রামচন্দ্র রাহা শুনল যে ওই যে ইয়েতিটা পথ থেকে সরে দাঁড়ায়। রামচন্দ্র রাহা পৃথিবীর সব থেকে উঁচু গিরিশৃঙ্গ এভারেস্ট উঠতে থাকে। শীষ দিতে দিতে পকেটে হাত। দৃশ্যটা কট্টন সাহেবের ওয়ার্কশপে বসে কাজের পর্দায় দেখতে পাচ্ছিল লাট্টু।
সুপারম্যান, টার্জান, ম্যান্ডেক সব যে রামরার কাছে ছেলে মানুষ। যত সে দেখে তত সম্মিলিত হয়ে যেতে থাকে। কাজী প্রশ্ন করে, রামরাহকে কি রকম মনে হচ্ছে তোমার? দারুণ। ওর সঙ্গেই তোমার লড়াই, কিন্তু খাঁচের কথা বলে যেও না। একথা শুনে কেন কি জানি লাট্টুর মনটা একটু খারাপ হয়ে গেল। কাজের পর্দায় তখন এভারেস্ট আহরণ করে দুজন অভিযাত্রীকে দেখা যাচ্ছিল। পর্বতারোহী, পোশাক, অক্সিজেন সিলিন্ডার, কুড়ুল, পেছনে সজ্জিত দুজন মানুষ অত্যন্ত ধীর গতিতে উপরে উঠছিল। আচমকাই প্রথম জনের বরফে কাটা পিটনটা খসে যায়। সে পিছলে পড়ে যেতে লাগলো নিচে। নিচে মানে অনেক নিচে, কয়েক হাজার ফুট। লাট্টু ভয়ে চোখ বুজে ফেলে উঠল, গেল গেল। কিন্তু না, চোখ খুলে লাট্টু দেখলো ঠিক সময়ে কখন রামরাহা পথচ্যুত অভিযাত্রীর তলায় এসে দাঁড়িয়েছে। দুটো বিশাল হাতে সে বলের মতো লুপে নিল লোকটাকে। তারপর অনায়াসে তাকে পাঁচা কোলা করে নিয়ে ফের গিরিশিখায় উঠে এসে যথাস্থানে নামিয়ে দিল। ফের পকেটে হাত ভরে সে উদাস সুরে শীষ দিতে উঠতে লাগলো এভারেস্টের চূড়ায়। লাট্টু মন্ত্রমুগ্ধের মতো দেখল রামরাহা এভারেস্টের চূড়ায় উঠে আকাশের দিকে হাত বাড়াতেই তার সুটকেসটা কেন শূন্য থেকে ভাসতে ভাসতে নেমে এলো। তিনটে ঠ্যাং বেরিয়ে এলো সুটকেস থেকে। সেই 3 পায়ের ওপর সেই স্থির হয়ে দাঁড়ালো। রামরাহা একটা সুই টিপল সুটকেসের গায়ে। কাজ বিশ্বাস করে বলল, একটু শব্দ করো না, রামরাহা তার বিমান চালু করেছে, একটু শব্দ হলে সে টের পেয়ে যাবে। লাট্টু ভয়ে দম বন্ধ হয়ে রইল। আচমকাই সে কাজের ভিতর থেকে রামরাহার অদ্ভুত গভীর কণ্ঠস্বর শুনতে পায়। রেডাখালি, আমি তোমার আবিষ্কারকর্তা, আমি তোমার স্রষ্টা। কেন ধরা দিচ্ছ না রেডাখালি? কেন আবরণীর রশ্মি দিয়ে ঢেকে রেখেছো নিজেকে? তোমার ক্ষমতা অসীম। তুমি আকাশের সমস্ত গ্রহ নক্ষত্রকে কক্ষচ্যুত করে দিতে পারো, সমস্ত কসমিক প্যাটার্নকে পাল্টে দিতে পারো তুমি। এই গ্রহের নাবালকেরা তোমায় ভুলভাবে ব্যবহার করলে কত সর্বনাশ ঘটে যেতে পারে রেডাখালি। খাস তোমাকে পেলে ব্যবহার করবে দাসত্বের কাজে। তোমার সত্যিকার সদ্ব্যবহার জানে একটিমাত্র লোক, সে তোমার আবিষ্কারকর্তাই আমি। ধরা দাও রেডাখালি, আর সময় নেই। সেই গলার স্বর শুনে লাট্টুর সারা শরীরের রোমকূপ শিউরে উঠল। বুকের ভিতরটা কেমন করতে লাগলো। সে হঠাৎ সব ভুলে বলেছে, কাজী রেডাখালিকে। পর্দায় রামরাহাটা চমকে ওঠে। তারপর খুব দ্রুত হাতে একটা নব ঘোরাতে থাকে। কাজী হতাশ গলায় বলে, ছি লাট্টু, একটু সংযম নেই তোমার। আমি ধরা পড়ে গেলাম। ওই দেখো, রামরাহা তার যন্ত্র গুটিয়ে নিচ্ছে, আর উপায় নেই। লাট্টু লজ্জায় ভয়ে খাট হয়ে গেল। কাজী কিছুক্ষণ চুপ থেকে পড়ল, রেডাখালি আমারই নাম। রামরাহা আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিল। খুব সংকোচের সঙ্গে লাট্টু জিজ্ঞাসা করে, রামরাহল কি তোমাকে আবিষ্কার করেছিল? হ্যাঁ লাট্টু। তবে কেন তুমি ওর কাছে ধরা দিতে চাও না? রামরাহ তো দারুণ লোক। ধরা দেয়া সম্ভব নয় লাট্টু। খাঁচ আমাকে প্রি প্ল্যান করে রেখেছে। শত হলেও আমি যন্ত্র, আমাকে যান্ত্রিক নিয়মেই চলতে হয়। আমি কারও প্রতি পক্ষপাত পোষণ করতে পারি না। প্রয়োজন হলে তোমার সাহায্যে আমি রামরাহকে মেরে ফেলবো। হয়তো সেটাই একমাত্র পন্থা। মেলে ফেলবে? একটু খুব দুঃখের সঙ্গে বলল। তারপর খানিকক্ষণ চিন্তা করে বলল, আমার সাহায্যে কেন কাজী? ওই যে বললাম, শত হলেও আমি যন্ত্র, কেউ না চালালে আমার পক্ষে চলা শক্ত। এখন একটা কাজ করো, বান্ডের কাছে একটা আলপিনের মাথার মতো ছোট্ট বোতাম আছে, নখে ডগা দিয়ে সেটা খুব জোরে চেপে ধরো। লাট্টু প্রথমটা খুঁজে পেয়ে নখ দিয়ে চেপে ধরল। ভিতরে ক্লিক করে একটা শব্দ হলো মাত্র। কাজী বলল, এবার শোনো, রামরাহা আমার সন্ধান পেয়ে গেছে, কিন্তু সে তাড়াহুড়ো করবে না। তার কাছে এমন যন্ত্র আছে যার সাহায্যে সে চোখের পলকে এখানে পৌঁছে যেতে পারে, কিন্তু সেটা হঠকারীর মতো কাজ হবে। সে জানে আমি আত্মরক্ষার কৌশল জানি। তাছাড়া সে ওইসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে তোমাদের এই গ্রহের সাংঘাতিক ক্ষতি হতে পারে। রামরাহা সুতরাং সেগুলো ব্যবহার করবে না। সে বাস, ট্রেন ইত্যাদি যানবাহন ব্যবহার করবে। এখানে আসতে আমার হিসেবে রামরাহার সময় লাগবে আরও 2 দিন। ততক্ষণ ক্রাচ পৌঁছে যাবে। আমাকে রেখে দাও সামনের টেবিলে। এই 2 দিন তুমি চুপচাপ বসে থাকো। আমাকে ভুলেও স্পর্শ করো না, আমার কাছেও এসো না। কেন কাজী? তুমি কাল সকালে দেখতে পাবে সামনের টেবিলে হুবহু আমার মতো দেখতে 2 কাজী রয়েছে। তোমার বাঁ দিকে থাকবে সত্যিকার আমি, ডান দিকে থাকবে প্রতি বস্তুতে তৈরি আমার দোসর।
রামরাহা যদি এসেই পড়ে তাহলে তুমি বাঁ দিক থেকে আসল আমাকে সাবধানে সরিয়ে নিয়ে বাইরের জঙ্গলে ফেলে দিও। খবরদার ডান দিকের হাত দিও না, তাহলে সঙ্গে সঙ্গে মারা পড়বে। রামরাহা প্রতি বস্তুতে তৈরি আমাকে স্পর্শ করা মাত্র ধ্বংস হয়ে যাবে, অবশ্য সেই সঙ্গে আমিও, এটাই অন্তিম উপায়। লাট্টু খুব ভয়ে ভয়ে কাজের টেবিলের ওপর রেখে দিল। কাজের ভেতরে বিচিত্র শব্দ উঠছিল, যেন কেউ খুব যন্ত্রণা পাচ্ছে, মর্মাত্মক ব্যথা বেদনায় নানা রকম শব্দ করছে। এই কয়দিনে লাট্টু কাজীকে বড্ড ভালোবেসে পেরেছিল। করুণ মুখে সে জিজ্ঞাসা করলো, তোমার কি খুব কষ্ট হচ্ছে কাজী? ভীষণ। মৃত্যুর আগে মানুষের এরকম যন্ত্রণা হয়। কেন যন্ত্রণা হচ্ছে কাজী? প্রতি বস্তুতে নিজের প্রতিকৃতি তৈরি করার মানে হলো নিজের মৃত্যুর পথ পরিষ্কার করা। তুমি ঠিক বুঝবে না, আমার ভিতরে অণু ও পরমাণু দুরকম চলন তৈরি হচ্ছে। একটা চলন আর একটা চলনের ঠিক উল্টো, বড় কষ্ট। রামরাহা কিরকম মানুষ কাজী? সে আমার শত্রু। কিরকম মানুষ কাজী? সে আমার প্রভু। লাট্টু চুপচাপ বসে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙিয়ে দেখলো টেবিলের উপর পাশাপাশি দুটো কাজী পড়ে আছে। হাত বাড়িয়ে বাঁ দিকের কাজীটে হাতে তুলে নেয় লাট্টু। কাজী কেমন আছো? জবাব নেই। কাজী কথা বলছো না কেন? আচমকা টেবিলের উপর থেকে পতু বস্তুতে তৈরি কাজী বলে ওঠে, ও কাজী মরে গেছে লাট্টু, ওকে বিরক্ত করো না। লাট্টু সব হয়ে ডান দিকের কাজের দিকে চেয়ে রইল। তারপর ভয়ে ভয়ে প্রশ্ন করলো, তুমি কি প্রতি বস্তুতে তৈরি কাজী? হ্যাঁ লাট্টু, আমাকে ভুললেও ছুঁয়ো না। তুমি আর আগের মতো আমার বন্ধু নও। না লাট্টু, তবে আমি তোমার ক্ষতিও করব না। কাজী আমাকে প্রিসেট করে রেখেছে, আমাকে না ছুঁলে তোমার ভয় নেই। লাট্টু একটু ভেবে নিয়ে বলল, রামরাহা কি ধরতে পারবে না যে তুমি আসল কাজী নও? তার বুদ্ধি তো সাংঘাতিক। না লাট্টু, আমাকে স্পর্শ করার আগে আমি আসল না প্রতি বস্তুতা বোঝার কোনো উপায় নেই, আর স্পর্শ করার পর বুঝলেও লাভ নেই। কাজীকে দু হাতের আঁচলায় ধরে চেয়ে থাকে লাট্টু। দুঃখে তার চোখ জল এসে গেছে। সে কাজীর দোসরের দিকে চেয়ে কান্নায় অস্পষ্ট চলে বলে, কাজী, এই কাজী কি আর কখনো বেঁচে উঠবে না? আমি তা বলতে পারি না, শুধু জানি তোমাকে বাঁচানোর জন্য কাজী তার প্রাণ দিয়ে আমাকে তৈরি করে গেছে। আমাকে বাঁচানোর জন্য? হ্যাঁ লাট্টু, দুই মহাশক্তিধর মানুষের লড়াই শুরু হতো আগামীকাল। কাজীর জন্য সেই লড়াইয়ের মাঝখানে পড়ে তোমাকে মরতে হতো, কিন্তু এখন সেই সম্ভাবনা রইল না। যে প্রথমে আসবে তাকে তুমি দান করে দিও আমাকে, আমি তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ধুলো বানিয়ে দেব, তোমার কোনো ক্ষতি হবে না। আর তুমি? ধ্বংস করা এবং ধ্বংস হওয়ার জন্যই আমার জন্ম, আমার জন্য ভেবো না। কাজীকে কবর দিয়ে এসো। লাট্টু এই আদেশ পালন করতে পারল না। সারা দিন সে কাজের মৃতদেহ হাতে নিয়ে বসে রইল পুতুলের মতন। আস্তে আস্তে দিন গিয়ে বিকেল, তারপর সন্ধ্যা পেরিয়ে রাত্রি নামলো চারিদিকে। আগামীকাল সকালে আসবে রামরাও আর খাচখাচ, কিন্তু লাট্টুর ভয় করছিল না। এক গভীর শোকে তার বুকটা ভার হয়ে আছে। কাজীকে বুকের মধ্যে চেপে ধরে রেখে লাট্টু ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়ল। খুব ভোর রাতে আকাশে কয়েকটা অদ্ভুত চলমান উজ্জ্বল নক্ষত্র থেকে দেখা গেল। অতি দ্রুত তারা পশ্চিমের আকাশ থেকে ছুটে আসছিল পৃথিবীর দিকে। কয়েক সেকেন্ড পৃথিবীর সমস্ত মান মন্দিরের দূরবীক্ষণে দেখা গেল তাদের। একটা হইচই পড়ে গেল, কিন্তু আচমকায় কি হলো? সমস্ত আলোগুলো অদৃশ্য হয়ে গেল। চলমান নক্ষত্রগুলোকে আর কোথাও দেখা গেল না। শেষ রাতে এক ট্রেন থামলো স্টেশনে। 6 ফুট লম্বা অতিকায় সুদর্শন একজন যুবক সুটকেস হাতে প্ল্যাটফর্মে নামলো। চারিদিকে একবার চেয়ে সে পকেট থেকে ক্যালকুলেটরের মধ্যে একটা যন্ত্র বের করে নিয়ে কি যেন দেখলো। তারপর লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো কট্টন সাহেবের বাড়ির দিকে। কোনো শব্দ হয়নি, তবু হঠাৎ ঘুম হয়ে গেল লাট্টুর। চোখ চেয়ে চমকে সোজা হয়ে বসলো সে। তার সামনের টেবিলের ওপাশে দাঁড়িয়ে আছে রামরাও। কি অসাধারণ পুরুষ, কি চওড়া কাঁধ, কি বিশাল 2 হাত। চোখ দুটি সিক্ত, মুখে মৃদু একটি হাসি।
লাট্টুর তাকাতেই রামরাহা বলল, আমার কথা বোধহয় তুমি জানো। হ্যাঁ, আপনি রামরাহ। আমি রাটাকালীকে নিয়ে যেতে এসেছি, তুমি কি অনুমতি দেবে? লাট্টুর মাথা গলিয়ে যাচ্ছিল। রামরাহ টেবিলের উপর রাখা প্রতিবস্তুর কাজের দিকে চেয়ে আছে, মুখখানা সিংহসিক্ত। সেইভাবে চেয়ে থেকেই রামরাহ বলল, বড্ড দুষ্টু যন্ত্র কিছুতে স্থির থাকতে চায় না। আমি ওকে নিয়ে যখন পালিয়ে আসছিলাম তখন তোমাদের গ্রহে আশ্রয় নিতে হয়। সেই সময় ও আমার মহাকাশযান থেকে ছিটকে পড়ে পালিয়ে যায়। আজ ওর অনেকদিন পর আজ ওর খোঁজ পেয়েছে। লাট্টু মন্ত মুক্তির মতন চেয়ে থাকে। রামরাহের চেহারা সুন্দর, ব্যবহার ভালো, কিন্তু তাতে কি, ওই যে কাজের সত্য। রামরাহ টেবিলের দিকে একটা হাত প্রসারিত করে বলে, এর বদলে তোমাকে আমি একটা সুন্দর জিনিস দেবো। প্রতিবস্তুর তৈরি কাজের টেবিলের ওপর থেকেও কিন্তু টেবিলটা স্পর্শ করেনি, 2 সেন্টিমিটার ওপর ভেসেছিল। কেন তা লাট্টু জানে। পৃথিবীর বিজ্ঞান যত উন্নতি হোক, তবু লাট্টু এই খবর রাখে যে প্রতিবস্তুকে স্পর্শ করলে অন্য যে কোনো জিনিস অস্তিত্ব লোপ পায়। রামরাহ কি লক্ষ্য করছে যে প্রতিবস্তুর তৈরি কাজে ভাসছে? না, করেনি। রামরাহের হাত এগিয়ে যাচ্ছে মারাত্মক জিনিসটার দিকে। এখন কি করবে লাট্টু? রামরাহকে তার ভীষণ ভালো লেগেছে যে সে বিষণ্ণ মুখে মাথাতে বলল, ওটা ছোঁড় না, ওটা আমার জিনিস। ঠিক সেই সময় তাদের চমকে দিয়ে হঠাৎ মাটি কেঁপে উঠল থরথর করে। রাটাকালীর একটা অদৃশ্য বস্তু ধাক্কা দিল পৃথিবীর পায়ে। ভূমিকম্প নয়, ভূমিকম্প অন্যরকম। রামরাহের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে একবারে উপরের দিকে চাইল, তারপর বলল, আজকাল বাতাসের বুদবুদ শুনে মারছে। শোনো ছোট্ট মানুষ, আর সময় নাই। আজকাল যদি আমার নাগাল পায় তবে লড়াই হবে। আমাদের মধ্যে কে হারবে জানি না, কিন্তু সেই লড়াইয়ে পৃথিবী শেষ হয়ে যাবে। অনুমতি দাও, আমি রাটাকালীকে নিয়ে মহাশূন্যে চলে যাই। লড়াই হলে সেখানেই হোক। রামরাহ কাজের দিকে ফের হাত বাড়াতেই আবার পৃথিবী দুলে উঠল প্রবল ধাক্কায়। খাঁচখাঁচের বিশালাকারে বাতাসি বুদবুদ ঘন্টার কয়েক হাজার মাইল বেগে এসে পড়েছিল আশেপাশে। বাইরের কুকুরগুলো মর্মাত্মক আত্মনাদ করে ওঠে। ওয়ার্কশপের একটা ধার ভেঙে পড়েছে মাটিতে। বাগানের গাছগুলো তীব্র আন্দোলন। পাখিরা প্রাণ ভয়ে সমস্যরে চেতাতে থাকে। এই জন্য শুদ্ধ পড়েছিল লাট্টু। চারিদিকে ভয়ঙ্কর জ্বলছে, তার মাথা ঘুরছে, আতঙ্কে শুকিয়ে যাচ্ছে বুক। রামরাহ তাকে তুলে দাঁড় করায়। কি জোরালো হাত, অথচ কি নরম। রামরাহ মাটি থেকে কি একটা কুড়িয়ে নিয়ে লাট্টুর দিকে অবাক চেয়ে বলল, এটা কি? এ তো দেখছি রাটাকালী। লাট্টু হঠাৎ ডুকুটে উঠে বলল, কাজী মরে গেছে, কাজী মারা গেছে। রামরার মুখটা কেমন অদ্ভুত করুণ হয়ে যায়। বাতাসের গোলা কোথায় দাগছে খাঁচখাচ তা বোঝা যায় না ঠিক, তবে মাটি আরও জোরে কেঁপে ওঠে। গাছপালা ভেঙে পড়তে থাকে বাগানে। কয়েকটা কুকুর আর্তনাদ করে চিরকালের মতো চুপ হয়ে যায়। গঠনের বেশি ও গড বলে চিৎকার করে উঠোনে দৌড়াদৌড়ি করে। রামরাহ টেবিলের প্রতিবস্তুর দিকে বিস্ফোরিত চোখে চেয়ে থাকে। তারপর বিষণ্ণ মুখে মাথা নেড়ে বলে, রাটাকালী, এভাবে আত্মহত্যা করার প্রয়োজন ছিল না তোমার। লাট্টু পড়ে গিয়েছিল। ফের উঠতে উঠতে বলল, কাজী তোমার সত্য ভাবতো। রামরাহ মাথা নেড়ে বলল, ভাবতো না, তাকে ওরকম ভাবতে শিখিয়েছিল ক্রাচ খাচ। রাটাকালীর নৈতিক বোধ নষ্ট করেছে ক্রাচ খাচ। আর কয়েকটা দিন তাকে হাতে পেলে শুধরে নিতাম। বাইরে একটা অপার্থিব বেগুনি আলোয় ভরে যাচ্ছিল চারিদিক। মুহূর্তে বাতাসের গোলা এসে ছয় ছত্রখান করে দিয়েছে সবকিছু। ধরাস করে ওয়ার্কশপের অনেকটা দেয়াল বসে গেল একদিকে। উড়ুক্ক মোটরসাইকেলটা মুখ থুবড়ে পড়ে একেবারে চিড়ে চেপটা হয়ে গেল। টুকরো টুকরো হয়ে গেল গর্ডনের কলের মানুষ। ঝড়ের বাক্স চৌচির। লাট্টু আর কাজে মিলে সম্পূর্ণ করছিল গর্ডনের এসব খেলনা। লাট্টু ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখল শুধু। ঘনীভূত নীরব বাতাসের আরো একটি প্রতিকায় গোলা পড়ল কোথায় যেন, খুব কাছে। একটা 100 মাইল বেগের ঝড় এসে বাগানের গাছপালা শিকড় সময় উড়িয়ে দিয়ে গেল। সেই সঙ্গে উড়ে গেল ওয়ার্কশপের চাল। লাট্টু আকাশের দিকে চেয়ে থাকে। তারা ভরা আকাশ থেকে একটা মস্ত থালার মতো মহাকাশটা নেমে আসছে। রামরাও মৃদুসুরে বলে, চুপ করে থাকো, কোনো কথা বলো না। তুমি? আমাকে একটু লুকিয়ে রাখতে হবে। তুমি ভয় পেও না, আমি কাছেই থাকবো। মহাকাশটা 30 ফুট ওপরে ভাসতে থাকলো স্থির হয়ে। তার তুলে একটা ছোট্ট গোল ছিদ্র দেখা দিল। কে যেন সেই ফুটো দিয়ে লাফ দিয়ে নিচে সোজা এসে নামলো লাট্টুর সামনে। লাট্টু দেখলো খাচ খাচ তেমনি অদ্ভুত পোশাক তার পরনে, তেমনি অদ্ভুত টুপি। আব্রাহাম লিঙ্কনের মতন লম্বা মুখ, রসস্বই চেহারা। একবার টেবিলের প্রতিবস্তু এবং একবার লাট্টুর মুখের দিকে যে সে একটু হাসলো। তারপর ভারী একটা হাতের লাট্টুর পিঠ চাপড়ে বলল, সাবাস, তুমি কথা রেখেছো। লাট্টু জবাব দিতে পারল না, সম্মোহিতের মতো চেয়ে রইল। খাচখাচ টেবিলের উপর দিকে এগিয়ে যে লোভাতুর চোখে চেয়ে রইল প্রতিবস্তু কাজের দিকে। অনেকক্ষণ চেয়ে থেকে লাট্টুর দিকে হঠাৎ মুখ পুড়ে হিংস্র গলায় বলল,
রামরাহ কোথায়? সেইখানেই ছিল, আমি তার স্পন্দন আমার সেন্সরে টের পাচ্ছি। কোথায় সে? লাট্টু মাথা নিয়ে জানলো সে জানে না, তার গলার স্বর ফুটছিল না। খাচখাচ গম্ভীর বচ্চনীনাতে বলল, শোনো খুদে মূর্খ মানুষ, রামরাহ যতদিন বেঁচে থাকবে ততদিন কাজ নিরাপদ নয়, তাকে ধ্বংস করতেই হবে। যদি সত্য কথা না বলো তাহলে পৃথিবীকে ধ্বংস করা ছাড়া আমার উপায় থাকবে না। ভয়ে লাট্টুর হাত পা হিম হয়ে যাচ্ছিল। সে কোনো জবাব দিতে পারল না। খাচখাচ জ্বলন্ত দৃষ্টিতে কিছুক্ষণ তার দিকে চেয়ে বলল, রামরাহ এখন পৃথিবী ছেড়ে চলে যেতে পারেনি, আমি জানি, কিন্তু তাকে খুঁজে বের করার মতন সময় আমার নেই। আমি কাজীকে নিয়ে যাচ্ছি, মহাকাশযানে ফিরে গিয়ে আমি সুপার চার্জার দিয়ে পৃথিবীকে একবার ধুলো করে দেবো। তুমি আমার মস্ত উপকার করেছো, তবু আমার কিছু করার নেই। এই বলে খাচখাচ তার হাত বাড়িয়ে প্রতিবস্তু কাজীকে স্পর্শ করলো। লাট্টু কোনো মানুষকে এরকম বাতাস হয়ে যেতে দেখেনি কখনো। আজ সে চোখের পলকে একবার না ফেলে দৃশ্যটা দেখলো। খাচখাচ কাজীকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তার সমস্ত শরীরটা একটা তীব্র শিহরণ হয়ে গেল। হঠাৎ শূন্যে উৎক্ষিপ্ত হলো সে। তারপর অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন কয়েকটা ঘূর্ণিঝড় তার শরীরে পাক দিতে লাগলো। হাত গলে গেল, পা গলে গেল, মাথা, বুক, চোখ যেন গলি গলি মিশিয়ে দিতে লাগলো বাতাসে। মাত্র কয়েক সেকেন্ড, তারপর খাচখাচ এবং প্রতিবস্তুতে তৈরি কাজের কোনো চিহ্ন রইল না কোথাও। শূন্যে ভাসমান খাচখাচের মহাকাশযান কি বুঝলো কে জানি, হঠাৎ একটা বেগুনি রশ্মিতে চারিদিকে উদ্ভাসিত করে বিদ্যুৎ বেগে সেটা মিলিয়ে গেল আকাশে। লাট্টু ক্লান্তভাবে বসে পড়ল এই যে চেয়ারটায়। একটা কাবারের আড়াল থেকে রামরাহ বেরিয়ে এলো ধীর পায়ে, হাতে কাজের মৃতদেহ। মাথা নেড়ে বলল, কাজী বেঁচে নেই, তবু আমাকে চেষ্টা করে যেতে হবে ওকে আবার বাঁচিয়ে তোলার জন্য। যতদিন না পারছি ততদিন তোমাদের গ্রহে আমাকে থেকে যেতে হবে। লাট্টু লাফিয়ে উঠল আনন্দে। হ্যাঁ, থাকবে থাকবে রামরাহ। থাকবো, তবে তোমার সমুদ্রের তলায় আমার মহাকাশ জানে। কিন্তু তোমাকে যে আমার দেখতে ইচ্ছে করবে। ডাকলেই আমি দেখা দেবো। কিভাবে? আমরা একটা ঘড়ি বের করে লাট্টুর হাতে দিয়ে বলল, এটা একটা সাধারণ ঘড়ি, তবে এর চাবিটা উল্টো দিকে ঘোরালে আমি সংকেত পাবো। তবে খুব প্রয়োজন ছাড়া আমাকে ডেকো না, কেমন? লাট্টু আনন্দে উদ্ভাসিত হয়ে মাথা নাড়ল। আচ্ছা আচ্ছা। রামরাহ সেই অদ্ভুত বিষণ্ণ সুরের শেষ দিতে দিতে ধীর পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ঘড়ি দেখে হারানচন্দ আতকে উঠে বললেন, ও বাবা, আর ঘড়ি নয়, এই জন্মে আমি ঘড়ি পরবো না। আমি ওটা তুই পর, আর ঘড়ি হারাতে আমি পারবো না। অগত্যা ঘড়িটা লাট্টুই পড়তে থাকে। জটায়ুতান্ত্রিক আর গর্দন আবার স্বাভাবিক হয়েছে। জটায় সে হারানচন্দকে পেরাই বলেন, হুঁ বাবা, ভূত বেটা আর কানুটা দেখলে সেদিন কেমন তুলগলাম ঝড়টা বইয়ে দিয়ে গেল। ওহ, গর্ডনের কারখানাটা আর কিছু রাখেনি। হারানচন্দ্র খেকিয়ে উঠে বলেন, ভুতুনে কাণ্ডটা কিরকম? আরে চটো কেন, ভূতের স্বভাবই ওই, যখনই কিছু ছাড়তে হয় তখনই রেগে মেগে ভাঙচুর করে যায়। তোমার ঘড়িটার ভূত হে, যেই তাড়িয়েছি অমনি সব লন্ডভন্ড করে দিয়ে গেছে। তেজ ছিল খুব ব্যাটার। কিন্তু ঘড়িটা তো গায়েব, সেটার কি হলো? হরিডোমের করড়িতে চা খেতে খেতে জটায় গম্ভীর মুখে বললেন, ঈশ্বরে মন্দা হরান, ঈশ্বরে মন্দাও, কালী কালী বলে দিন রাত ডাকো। বিষয় চিন্তা করে করে যে একবার হয়রান হয়ে গেলে।